বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আজকে এসেছে 2026 সালের যারা পরীক্ষার্থী তাদের জন্য চূড়ান্ত এমসিকিউ মিশন দেখো। তাহলে আজকে আমি এখানে তোমাদের জন্য এমসিকিউ যে মিশন 1 নম্বর দেওয়া সেট থেকে হলো যে এক্স বিলংস টু দেওয়া আছে এন যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন 4 অথবা সমান এবং এক্স কিউব দেখো এক্স কিউব লেস দেন 100 সেটটির তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ কোনটি? সেটটির তালিকা পদ্ধতিতে তোমার প্রকাশিত রূপ কোনটি? দেখো এখানে অপশন দেওয়া আছে 2 3 4 2 3 4। 1 নম্বর অপশন, 2 নম্বরে হচ্ছে 2 3 5। 3 নম্বরে অপশনটা হলো তোমার 3 4 5 3 4 5 2 3 5 গেল। 4 নম্বরে অপশান হচ্ছে তোমার 4 আর 5। তাহলে আমরা এটি পরীক্ষা করে দেখি। দেখো অপশন 4টি দেওয়া আছে, এখানে কোনটি সঠিক? সেট থেকে একটি অবশ্যই এমসিকিউ এই পরীক্ষায় আসবে আশা করা যাচ্ছে। যে এখানে তুমি দেখো সলভ যে দেওয়া আছে, এখানে এক্স বিলংস টু এন যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন অর 4 এবং হচ্ছে তোমার দেখো এক্স কিউব লেস দেন 100। তাহলে আমরা এখানে এক্সের বর্গ 4-এর চেয়ে বড় হতে হবে। এখানে যে সেটটির শর্ত দেওয়া আছে এটি হচ্ছে তোমার গঠন পদ্ধতিতে আছে। তাহলে আমরা এটিকে যে আমরা দেখো আমরা যদি নেই এখানে এক্সের মান এক্সের বর্গ, তাহলে প্লাস ধরো 1 দিলে এর থেকে ছোটো হোক, কাজে এটি যাবে না। 2 অর্থাৎ 4-এর সাথে বর্গ বড় অথবা সমান, তাহলে 2 থেকে শুরু করা যেতে পারে। তাহলে 2 দুগুণে 4, 4-এর সমান 3 বড় অথবা তোমার 4 ইত্যাদি দেওয়া যাইতে পারে। অথবা তুমি দেখো ড ড ড ড আরও অনেক সংখ্যাই যাইতে পারে। এবং দেখো 2 নম্বর এখানে যদি 1 বসাও 1-এর থেকে কম, 2 বসাইলে 8 1-এর থেকে 100-এর থেকে কম, অথবা তুমি যদি 3 বসাও তাহলে 9, 3 থেকে 3টা দিনে গুণ করলে 27, এটাও কিন্তু 100-এর থেকে ছোটো বা কম। তারপরে ধরো 4 বসালে গুণ করলে 64, 100-এর থেকে কম শর্ত মানে। 5 বসালে কিন্তু সেটি কিন্তু হয়ে যায় তোমার 125, শর্ত কিন্তু মানছে না। কাজেই আমাদের এখানে দেখতে হবে যে কোন সংখ্যাটি সঠিক হবে। এখন দুটির মধ্যে কমন কোনটি? দেখো 2 কমন, 3 কমন, তারপরে দেখো এখানে 4 কমন, আর সংখ্যাগুলি কিন্তু এখানে কমন সংখ্যা নয়। তাহলে কাজেই 2 3 4 হচ্ছে তোমার অপশান সঠিক উত্তর। 2 3 4, তাহলে 1 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। দেখো এই ধরনের সেট থেকে একটি প্রশ্ন আসতে পারে, তবে দেখো সেট থেকে আমি আরও 2টি আর একটি অঙ্ক করি। দেখো এটি তাহলে আমরা মুছে নিতে পারি। 1 নম্বর প্রশ্নটি এখানে শেষ করলাম। দেখো দেখো সেট থেকে আমি আরেকটি প্রশ্ন তোমাদের জন্য এখানে উপস্থাপন করলাম। দেখো সেটের ইউ সেটের উপসেট সংখ্যা দেখো, ইউ সেটের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটের উপসেট সংখ্যা দেখো ইউ সেটের উপসেট সংখ্যা 64 হলে বলা হচ্ছে যে 64 হলে ইউ এর সদস্য সংখ্যা কত? সদস্য ইউ এর সদস্য সংখ্যা দেখো কত, এটি কিন্তু দেওয়া আছে। এখন আমার অপশান হলো এখানে দেখো 1 নম্বরের অপশানটি হচ্ছে তোমার 2 নম্বরের অপশান এখানে দেওয়া আছে 4। 3 নম্বরের অপশান
এখানে তোমার দেওয়া আছে 5, 4 নম্বরের অপশানটিতে 6 দেওয়া আছে। এখানে দেখো প্রশ্নটি হলো যে ইউ সেটের সদস্যের সংখ্যা 63 হলে ইউ এর উপসেট সংখ্যা কত? তাহলে ব্যাখ্যা উত্তর বের করো। ব্যাখ্যা বা দেখো এটি বের করার কৌশল হচ্ছে, আমরা জানি উপসেটের সদস্য সংখ্যা সেট উপসেট এর সূত্র হলো তোমার 2n। এখানে n হলো সেটের সদস্য সংখ্যা। তাহলে আমরা যদি n এর মান যদি 6 দিই, দেখো তাহলে 6 3টা 2 কত হয়, অর্থাৎ 6 দিলে তুমি এখানে দেখো 2 এর উপর যদি 2 দেও 4, 3 দিলে 8, 5 দিলে 4 দিলে 16, 5 দিলে 32, 6 দিলে 64। কাজেই এর উপাদান সংখ্যা হচ্ছে, সুতরাং তাহলে উপাদান সংখ্যা হবে ইউ এর সদস্য সংখ্যা, সুতরাং ইউ সুতরাং ইউ এর সদস্য সংখ্যা হবে তোমার 6। তাহলে ইউ এর সদস্য সংখ্যা হবে 6। তাহলে 4 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে সেট থেকে আমি 2টি দিলাম। দেখো তোমরা সেট সম্পর্কিত অধ্যায়টা ভালো করে পড়বা, দেখবা যে এখান থেকে তোমার কমন পড়বেই ইনশাল্লাহ। 3 নম্বরের দেখো আমি আরেকটা অবজেক্টিভ এখানে দিচ্ছি, সেটা একটু খেয়াল করো। 3 নম্বরের দেখো এখানে যে অনুপাত সমানুপাত থেকে দেখো 10-এর হচ্ছে যে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন, 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন যদি এখানে দেখো আর একটা সোজা সরল প্রশ্ন আছে যে সরল মুনাফায় বলা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূলধন এর মান নিচের কোনটি? সবৃদ্ধি মূলধন এ এর মান দেখো নিচের কোনটি? সবৃদ্ধি মূলধন এর মান নিচের কোনটি, সেটি কিন্তু তোমাকে এখানে দেওয়া আছে অপশানে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। খ 2 এর অপশানটা হচ্ছে পি ইন্টু পি প্লাস এন আর। 3 নম্বরের অপশানটা হচ্ছে তোমার পি প্লাস পি ইন্টু 1 প্লাস এন আর। 4 নম্বরটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর। এই 4টি অপশান এখানে দেওয়া আছে। দেখো যে সরল মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূলধন এর মান কোনটি? তাহলে আমরা কিন্তু জানি, দেখো আমরা জানি সবৃদ্ধি মূলধন এই ইকুয়াল টু আসল যোগ তোমার সুদ, এটা হলো সবৃদ্ধি মূলধন। কাজেই পি এর মান আমরা জানা আছে, পি এর মান তো ঠিকই থাকবে, আয়ের মান পি এন আর। তাহলে আমরা পি যদি কমন নেই 1 প্লাস এন আর, তাহলে দেখো অপশনে কোন উত্তরটি শুদ্ধ? পি ইন্টু 1 প্লাস এন আর। তাহলে 3 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে চলো আমরা অন্য একটি অপশানে যাই। এবার 4 নম্বরের অপশনটি দেখো এখানে যে 4 নম্বরে হচ্ছে তোমার উকেন্দ্র বিশিষ্ট, এখানে একটি তোমার দেখো 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন, 1 ঘন সেন্টিমিটার কাঠের
ওজন 7 ডেসিগ্রাম, 7 ডেসিগ্রাম। কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরা কত ভাগ? তাহলে বলা হচ্ছে যে কাঠের ওজন সম-আয়তন পানির ওজনের শতকরা কত ভাগ। প্রশ্নটা হলো এরকম, কত ভাগ। 1 নম্বরে অপশন তোমার আছে দেওয়া 7, 10, 30, 70, 7, 10, তারপরে আছে 7, 10, 30, 70। তাহলে এখানে দেখো যে ব্যাখ্যা এবং প্রশ্নের সমাধান বা সলভ। আমরা তো জানি যে 1 ঘন সেন্টিমিটার দেওয়া আছে, 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম। কাঠের ওজন সম-আয়তনে পানির ওজনের শতকরা কত ভাগ আমরা জানি। যে 1 ঘন সেন্টিমিটার, 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে 1 গ্রাম। আবার 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম। তাহলে এই 7 ডেসিগ্রাম, 10 ডেসিগ্রাম হলো 1 গ্রাম। 10 দিয়ে যদি আমরা এটাকে ভাগ দিই তাহলে হবে এত গ্রাম। আমরা পেলাম 7/10 গ্রাম বা 10 ভাগের 7 গ্রাম। তাহলে সমায়তন 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন হলো এত গ্রাম, আর 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে তোমার 1 গ্রাম। বলা হচ্ছে যে কাঠের ওজন সমায়তনের পানির ওজনের শতকরা কত ভাগ? শতকরা কত ভাগ? তাহলে আমরা 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন হচ্ছে এত গ্রাম। যেহেতু দেখো এখানে যে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন এত গ্রাম, সুতরাং 100 ঘন সেন্টিমিটার কাঠের 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন হচ্ছে তোমার এত গ্রাম। 100 ঘন সেন্টিমিটার কাঠের ওজন কত হবে? বেশি। তাহলে গুণ 7 গুণন 100, 10 10 100, 7 10 70 গ্রাম। আশা করি তোমরা এটি অর্থাৎ 70% হবে শতকরা। তাহলে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন এত গ্রাম, 100 ঘন সেন্টিমিটার কাঠের ওজন হবে 70 গ্রাম। কাজেই অপশানটি হচ্ছে তোমার এই 70, এই পার্সেন্টটি হচ্ছে তোমার সঠিক উত্তর। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে দেখো আমরা এটি মুছে নিই। ওকে, এখন আমরা যাব অন্য একটি প্রশ্নে। দেখো যে অন্য একটি প্রশ্নে আমরা যাই। এখানে দেখো যে একটি বর্গের কোণের দৈর্ঘ্য যদি এত, একটি বর্গের কোণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে 6 সেন্টিমিটার হলে দেখো তার পরিসীমা কত সেন্টিমিটার? তার পরিসীমা কত সেন্টিমিটার? এখানে অপশন 3√2,
2 নম্বরের অপশনটা হচ্ছে তোমার 6√2। 3 নম্বরের অপশন 8√2। 4 নম্বরের অপশন হলো 12√2। এখানে দেওয়া আছে যে একটি বর্গের কোণের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে ব্যাখ্যাটা দেখো, এখানে আমরা যে বর্গের দড়ি বর্গের বাহুর দৈর্ঘ্য এ একক ধরলাম। অর্থাৎ বর্গের কোণের দৈর্ঘ্য যেহেতু এখানে দেওয়া আছে কোণের দৈর্ঘ্য, তাহলে আমরা জানি, সুতরাং বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র হলো তোমার এখানে √2 ইন্টু এ। বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হলো √2 ইন্টু এ। অতএব প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে লেখা যেতে পারে √2 ইন্টু এ ইকুয়াল টু 6 বর্গের কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা লিখতে পারি, তাহলে √2 ইন্টু যদি এ হয়, তাহলে এ হচ্ছে বর্গের ভাগ দাও, √2 দ্বারা ভাগ দিলে এখানে দাঁড়ায় যে 6 গুণন √2 বাই হচ্ছে √2 ইন্টু √2, উপরে নিচে হর লবকে আমরা √2 দ্বারা গুণ করলাম, নিচে 2 6 ইন্টু √2। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য আমরা এখানে পাবো, দেখো কাটাকাটি করলে 3। তাহলে এখানে পেলাম 3√2, বর্গের বাহু পেলাম 3√2। কাজেই বর্গের পরিসীমা, সুতরাং বর্গের পরিসীমা, অতএব বর্গের পরিসীমা হবে এখানে 4a। তাহলে আমরা যদি 4a বর্গের পরিসীমা পাই, 4 ইন্টু 3√2 গুণ করলে 3 4 12√2। তাহলে সঠিক উত্তর হচ্ছে তোমার 4 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। দেখো এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা অন্য প্রশ্নে যাই, এটি এবার মুছে নিলাম। ওকে, দেখো 6 নম্বরের প্রশ্নটি হলো যে এখানে আমরা 6 নম্বরের প্রশ্নটিতে আমরা লিখে নিতে পারি, দেখো কোনো বৃত্তে একটি চতুর্ভুজ অন্তর্লিখিত হলে বৃত্তটিকে কি বলে? এখানে দেখো এখানে আমরা একটি দেখো যে পাঁচ, দেখো 5 10, এরপরে হচ্ছে 8, 5 10 8 যদি হয়, দেখো 5 10 8, এর চতুর্থ সমানুপাত কোনটি? এর চতুর্থ সমানুপাত কোনটি? প্রশ্ন অপশন 10 খতে আছে 12, ঘ 14, গ হচ্ছে তোমার 30, গ হলো 16, 12, এই হলো 16। তাহলে চতুর্থ সমানুপাতি কোনটি? তাহলে দড়ি চতুর্থ সমানুপাত হচ্ছে x। তাহলে প্রশ্ন মতে এখানে লেখা যায়, প্রশ্ন মতে দেখো 5 চতুর্থ সমানুপাতিক প্রথম রাশি 10 সমানুপাত 8 সমানুপাত হলো x। তাহলে আমরা লিখতে পারি 8/x, বা এখন যদি তুমি
কাটাকাটি করে দেখো, 5 একে 5, 5 দুগুণে 10, এখানে রইল 1/2 এক্স, তাহলে হচ্ছে 8, বা এক্স ইকুয়াল টু 8 দুগুণে 16, তাহলে চতুর্থ সমানুপাতটি হচ্ছে তোমার 16। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা অন্য আরেকটি প্রশ্নে যাই এখান থেকে। এইবার দেখো আমরা অন্য আরেকটি প্রশ্নে যাই। তাহলে দেখো যে এখন আমরা অন্য আরেকটি প্রশ্নে যাব। তাহলে দেখো একটি সমবাহু ত্রিভুজ 7 নম্বরের প্রশ্নটা দেখো যে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা √3, সমবাহু ত্রিভুজের উচ্চতা 2√3 সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? এর বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? অপশন এ √3, 2, 2, 3 হলো তোমার 2√3, 4, অপশন 4। এখন আমরা দেখো একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা √3 সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত? আমরা জানি যে সমবাহু ত্রিভুজের উচ্চতা ইকুয়াল টু হচ্ছে তোমার √3/2 ইন্টু এ। যখন বাহুর দৈর্ঘ্য এ একক। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে প্রশ্ন মতে লিখতে পারি, তাহলে √3 ইন্টু এ, উচ্চতা যেহেতু দেওয়া আছে 2√3, উভয় পক্ষ থেকে √3 বাদ দাও, তাহলে উপরে রইল এ, নিচে 2, তাহলে 2 বা এ ইকুয়াল টু 2 দুগুণে 4, অতএব বাহুটির দৈর্ঘ্য হবে 4 নম্বর অপশনটি সঠিক, 4। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছো। ওকে, তাহলে দেখো আমরা যাই অন্য আরেকটি প্রশ্নের সমাধানে যাই। এখানে দেখো যে একটি গণকের আয়তন দেওয়া আছে। দেখো গণক থেকে তাহলে আমরা এটি মুছে নিতে পারি। ওকে, দেখো 7, একটি গণকের আয়তন হচ্ছে 24√3 ঘন একক সেন্টিমিটার হলে বলা হচ্ছে যে ঘন সেন্টিমিটার হলে তার ধার কত? অপশন 1 দেখো 2√3, অপশন 2 3√3, অপশন 3 6√3, 8√3, অপশন 4 8√3। দেখো
জি, এখানে তোমার একটি গণকের আয়তন দেওয়া আছে, তাহলে আমরা দড়ি ব্যাখ্যা দেখো। দড়ি গণকের দ্বারের দৈর্ঘ্য হলো এ একক এ, তাহলে ধরলাম গণকের দ্বার হলো এ, অর্থাৎ গণকের আয়তন। সুতরাং গণকের আয়তন এ কিউব, তাহলে আমরা লিখতে পারি এ কিউব 24, বা এখানে যদি তুমি ঘনমূল করো তাহলে দেখো এ কিউব ঘনমূল করলে ব্যাপারটি 24 তাহলে আমরা এখানে লিখতে পারি 8 গুণন 3। তাহলে 8 গুণন 3 হইলে এখানে আমরা লিখতে পারি যে √3, এটিকে আমরা লিখতে পারি ঘনমূল করলে 1/3। এটির সাথে যদি এটি কাটা যায় ব্যাখ্যা, তাহলে 2⁻³ গুণন 1/3 গুণন 3⁻⁴ থাকবে। কাজেই এটি যদি কাটে এটির সাথে, তাহলে এইখানে রয়ে গেল রুট, এত রয়ে গেল। দেখো এইখানে যদি রুট এত থাকে, তাহলে কইছে গণকের তোমার আয়তন, গণকের আয়তন হচ্ছে সরি, এখানে √3 তো আসই, তাহলে আমরা এইখানে তোমার √3 এইটুকু থাকবে √3, তাহলে এইখানে থাকছে তোমার 3/24 আর একটা √3। এখানে যদি √3 থাকে ভিতরে, তাহলে এখানে দেখো, তাহলে তুমি এখানে দেখো এটি কেটে নাও। কারণ আমরা প্রথম থেকে যদি করি, দেখো এ কিউব সমান 24, একটু বাদ দাও, ব্যাখ্যাটা দেখো একটু। এ কিউব, বা আমরা যদি এটিকে লিখি যে 2 প্লাস 3/24, এটিকে লিখতে পারি 8 3। আর এখানে আগে রয়ে গেল, দেখো সহজ বুদ্ধি, আমরা 24 ভেঙে লিখলাম 2 কিউব দিলে 8 3/24, ঠিক আছে। তাহলে এই 2 কিউব রয়ে গেল, আর এটির ভেঙে যদি আমি লিখি, দেখো 3 ভেঙে √3 × √3 পারি। তাহলে আমরা এটিকে লিখতে পারি সহজ বুদ্ধি, দেখো তাহলে 1 2 3, তাহলে √3 এর উপরে আমরা কিউব দিতে পারি। ওকে, তাহলে আমরা এটিকে যদি আমরা লিখি একই মাত্রা, যেহেতু √3 2 এর উপরে কিউব, বা এটি হলো সহজ পদ্ধতি। দেখো আমরা এই জন্য আগেটি বাদ দিয়েছিলাম, দেখো বা এই এ কিউব, তাহলে উভয় পক্ষ থেকে যদি কিউব কাটা দাও, তাহলে আমরা এর বাহুর দৈর্ঘ্য পেলাম তাহলে 2√3। ওকে, তাহলে গণকের বাহুর দৈর্ঘ্য হলো 2√3। 1 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আগের পদ্ধতিতে এই পদ্ধতি অনেক সহজ এবং ইজি এবং সহজেই বোঝা যায়। আশা করি যে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছো। এটি ব্যাখ্যা হলো এই। তাহলে চলো আমরা এই প্রশ্নগুলি তুমি যদি জানো, তাহলে এমসিকিউ এবং শর্ট প্রশ্নের উত্তর তুমি অতি সহজেই দিতে পারবা বলে আমার ধারণা। এখন চলো তাহলে আমরা যাই, একটা এমসিকিউ আসবে অবশ্যই এখান থেকে। আর এখন যাই, চলো পরিসংখ্যান থেকে এমসিকিউ দেখে আসি। তাহলে দেখো পরিসংখ্যানের এমসিকিউটা হচ্ছে, এখানে হচ্ছে যে নিচের তত্ত্বের আলোকে 8-9 নম্বরে দেখো, নিচের তত্ত্বের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও। 9 নম্বর এবং হচ্ছে তোমার 10 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। এই দেখো 9 ও 10 নম্বর, 9 ও 10 নং প্রশ্নের উত্তর
দাও নিচের তত্ত্বের আলোকে। 1 নম্বরে হচ্ছে শ্রেণী ব্যক্তি গণসংখ্যা এই 11 থেকে এখানে দেওয়া আছে 11 থেকে তোমার হচ্ছে 20, গণসংখ্যা হলো 4টা, 21 থেকে 30 গণসংখ্যা আছে তোমার 16টা, 31 থেকে 40 এখানে গণসংখ্যা আছে 20টি, তারপর 41 থেকে 50 এইখানে তোমার গণসংখ্যা আছে 14টি। তাহলে আমরা অপশন 1 দেখো যে সারণী থেকে মধ্যক নির্ণয়ের জন্য FM এর মান কত। সারণী থেকে FM এর মান নির্ণয় করো। সারণী থেকে FM নির্ণয় করো। 1 নম্বরে হচ্ছে তোমার 20 খ, 31 গ, 40 গ, 54। এটা সারণী থেকে যদি তুমি FF বের করতে চাও, এখানে দেখো একটা সহজ বুদ্ধি, 4 এখানে 4 যোগ করলে 4-এর সাথে যোগ করলে 16, 20 আবার 16-এর সাথে যোগ করলে 20 40 আর যোগ করলে 54 হয়। আমরা শর্টকাট একটা বুদ্ধি, এখানে 4 এখানে লিখে রাখলাম যোগ করে, আবার 4-এর সাথে 16 যোগ করে এখানে রাখলাম, আবার দেখো 16-এর সাথে 20 যোগ করে 20-এর সাথে যদি এখানে তুমি যোগ করো তাহলে 4-এর 4 এটার সাথে 16 যোগ করে 20, আবার 16-এর সাথে এটা যোগ করলে তোমার 36, এখানে দেখা যোগ করলে 36, 20 এরপরে হচ্ছে তোমার 36 সাথে 14 যোগ করলে হলো 40। ওকে, এখানে হচ্ছে তোমার 36 সাথে 14 যোগ করলে হয় তোমার শুধু 50। আশা করি বুঝতে পেরেছো 50। তাহলে 2 দিয়ে ভাগ করো 50-কে। যদি এখানে তুমি 50-কে 2 দিয়ে ভাগ করো তাহলে দেখো কত, এখানে 50 পেলাম। এই 50-কে যদি তুমি অতি তাড়াতাড়ি বের করতে চাও, এছাড়া দেখো 50 n এর মান হলো তোমার 50 ব্যাখ্যা, সুতরাং n = হবে n/2, তাহলে হবে তোমার 50 হবে তোমার 25। তাহলে এখানে দেখো যে 25, তাহলে মধ্যক শ্রেণী হচ্ছে তোমার এইখানে যদি 25 তাহলে মধ্যক শ্রেণী হচ্ছে তোমার মধ্যক যে শ্রেণীতে অবস্থিত ওই শ্রেণীর সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে FM হচ্ছে গণসংখ্যা। তাহলে FM হলো তোমার 20, তাহলে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে তোমার এই শ্রেণীতে যেহেতু মধ্যক ভাগ করলে 25 এখানে আসে 36, তো 25-এর ভিতরে 25 ঢুকছে, কাজেই তো তোমার মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে FM, তাহলে FM হচ্ছে 20। আশা করি এইটুকু তোমরা বুঝতেই পেরেছো। 1 নম্বরের অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। এখন দেখো তাহলে 9 নম্বরের প্রশ্নটি শেষ। আশা করি 9 ও 10 এখান থেকে 2টি প্রশ্ন থাকবে এবং হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত। তো মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে তোমার FM হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ এখানে FM মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আমরা যদি দেখো এখানে তোমার মধ্যক নির্ণয় করি, তাহলে মধ্যক নির্ণয় করতে হলে তোমার লাগবে কত, দেখো এখানে মধ্যক যদি আমরা নির্ণয় করি, FC এর মান কত, তাহলে আমরা দেখি যে এখানে আমরা একটি প্রশ্ন সমাধান করতে পেরেছি যে FM হচ্ছে যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এখানে তুমি এখন আমরা মধ্যক শ্রেণীর গণসংখ্যা নির্ণয় করতে পেরেছি। দেখো আমরা এখন যাব তাহলে অন্য আরেকটি প্রশ্ন। দেখো এখানে 10 নম্বরের প্রশ্নটি যদি আমরা এখান থেকে বের করি যে সারণী থেকে মধ্যক নির্ণয় করো, তাহলে 10 নম্বরের প্রশ্নটি আমরা লিখে নিই এখানে যে সারণী দেখো
সারণী থেকে মদ্যক নির্ণয় করো। মদ্যক নির্ণয় করো। তাহলে মদ্যক নির্ণয় করলে এখানে দেখো আমার অপশনটি মদ্যক নির্ণয় করো। এখানে তুমি দেখো যে দেওয়া আছে, এখানে মদ্যক শ্রেণী হচ্ছে তোমার 40, 50, এখানে মদ্যক শ্রেণী হচ্ছে 31 থেকে, এখানে মদ্যক শ্রেণী হলো 31 থেকে 40, 31 থেকে 40 এবং এর মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যে গণসংখ্যা সেটা হচ্ছে এফসি। তখন হচ্ছে তাহলে এফসি হলো 20, এফসি 20, এফএম হচ্ছে গণসংখ্যা, এফএম হলো মধ্যক যে শ্রেণীতে অবস্থিত তার মধ্যক যে শ্রেণীতে অবস্থিত তার গণসংখ্যা হলো 20। দেখো এখানে আমরা সাধারণ অন্তর হইল তোমার সাধারণ মানে শ্রেণীবিদ এইচ ব্যবধান হচ্ছে তোমার 10 এইচ বাই এফএম এফসি। এন এর মান হচ্ছে তোমার 50, এন সমান সমান হলো 50, সুতরাং এন বাই 2 ইকুয়াল টু হবে আমার 25। অতএব মদ্যক হবে, দেখো মদ্যকটা আমরা এখানে নির্ণয় করতে পারি। মদ্যক এখান থেকে আমরা বের করতে পারি যে মদ্যক হলো এল, এল এর মান আবার সবচেয়ে নিম্ন সীমা, তারপরে মদ্যক যে শ্রেণীতে অবস্থিত তার হলো মদ্যক হলো এফএম 31, তাহলে এল প্লাস এন বাই 2 মাইনাস এফসি এইচ বাই এফএম। এল এর মান 31 প্লাস এন এর মান হচ্ছে তোমার 25 মাইনাস এফসি হলো তোমার 20 গুণন এইচ এর মান 10, এফ এর মান হচ্ছে 20, এফএম 31 গুণন হচ্ছে তোমার দেখো প্লাস এখান থেকে বাদ দিলে থাকবে 5, আর এখানে হচ্ছে 10, এখানে হলো 20, 5 10 31 যোগ 5 10 হলো 50 বাই 20, কাটাকাটি দিলে তোমার 0 0 কাটে, তাহলে এখানে তোমার থাকছে 31 যোগ 2 দিয়ে ভাগ করলে 2.5 আড়াই, অর্থাৎ 31 32 33.5, 33.5 আমার অপশানগুলো এরকম হতে পারে। দেখো তাহলে আমরা এখানে এইখানে দেখো যে অপশনটি আছে সেটি কিন্তু আমার একটা হলো তোমার 33.5, খ ওনলি 33, গ হচ্ছে তোমার 35, ঘ 36 ইত্যাদি। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার, যেহেতু বলা হচ্ছে সারণী থেকে মদ্যক নির্ণয় করো, তাহলে সঠিক উত্তর হচ্ছে তোমার 3.5। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছো। ওকে, তাহলে আমরা এবার যাই, দেখো অন্য আরেকটি প্রশ্নের সমাধান করি। এখান থেকে যদি আমরা অন্য প্রশ্নটির সমাধান করি সেটা হচ্ছে দেখো এখানে যে অপশনটি আছে, এখানে হচ্ছে 4টি অপশন দেওয়া আছে এবং বলা হচ্ছে যে 4/3 tan থিটা সমান যদি 4/3 হয়, তাহলে আমরা যদি tan থিটা সমান যদি 4/3 যদি হয়, তাহলে আমরা দেখি যে এখানে tan থিটার মান হচ্ছে 4/3 দেওয়া আছে। এখান থেকে আমরা sec থিটার মান বাই করব। ব্যাখ্যাটা দেখো, তাহলে এখানে হলো যে দেওয়া আছে tan থিটা সমান হলো 4/3। একে চিত্রে প্রকাশ করলে, এটাকে চিত্রে প্রকাশ করি, তাহলে দেখো tan থিটা সমান এই
টেন ইকুয়াল টু যদি লম্ব হয় টেন থিটা সমান লম্ব বাই লম্ব হচ্ছে উপরে, তাহলে লম্ব 4 বাই ভূমি হলো 3। অতিভুজ যেহেতু নাই, যদি ত্রিভুজটা এ বি সি হয় তাহলে টেন থিটা সমান সমান লম্ব বাই ভূমি আমরা লিখতে পারি। তাহলে অতিভুজ বাইর করি চিত্র থেকে, দেখো চিত্র থেকে পাই, চিত্র থেকে আমরা পাই, দেখো এখানে যে এ সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাহলে এ বির মান হচ্ছে 4 প্লাস বিসি 3, 16 যোগ 9 25, তাহলে এসি অতিভুজের মান পেলাম 5। তাহলে এটি যদি 5 হয় তাহলে আমরা জানি যে কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, এখানে কস ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তাহলে সুতরাং সেক সমান থিটা সমান যদি এটি যদি থিটা হয় তাহলে আমরা কস ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ আর অতিভুজ বাই উল্টা অর্থাৎ ভূমি, তাহলে 5/3 হচ্ছে এই অপশানটির সঠিক উত্তর। তাহলে 4 নম্বর অপশানটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ, অথবা এর বিকল্প উত্তর আরেকটি দেওয়া যেতে পারে। দেখো এটি বিকল্প উত্তর আমরা বের করতে পারি, এটি হচ্ছে যে আমরা জানি সেক স্কোয়ার সমান উই হ্যাভ, দেখো আমরা জানা আছে যে সেক স্কোয়ার সমান হচ্ছে থিটা ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ার থিটা, এটিতেও বের করতে পারো, প্লাস 4/3, তাহলে দেখো 1 প্লাস 9 16, 9 যোগ 16 9, তাইলে 25 9, তাইলে আমরা সেকের মান ডাইরেক্ট পাই, রুট করলে দেখো 5/3, এই সূত্র দেও তুমি এটি বের করতে পারো। দেখো উত্তর একই আসে, তাহলে এটির উত্তর হচ্ছে তোমার 5/3, উত্তর গ নম্বর অপশনটি সঠিক উত্তর। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। ওকে, তাহলে চলো আমরা অন্য একটি প্রশ্নে যাই, দেখি অন্য প্রশ্ন যে একটি সুষম পঞ্চভুজের দুই বাহুর মধ্যবর্তী কোণ কত। তাহলে দেখো আমি আরেকটি প্রশ্ন তোমাদের এখানে বিভিন্ন ধরনের যে প্রশ্নের ধারণা সেটা কিন্তু ব্যাখ্যা সহ আমি এখানে করে দিচ্ছি। এখানে দেখো 12 নম্বরে যে প্রশ্নটা হচ্ছে যে কোনো একটি সুষম পঞ্চভুজের দুই বাহুর মধ্যবর্তী কোণ কত। এক নম্বরের অপশন হচ্ছে তোমার, এখানে দেখো যে প্রশ্নটি হচ্ছে এখানে তোমার হলো এক নম্বরের প্রশ্নটা হলো 100 ডিগ্রি, 2 নম্বরে হচ্ছে 108 ডিগ্রি, 3 নম্বরে হলো তোমার 105 ডিগ্রি, 4 নম্বরে 115 ডিগ্রি। এখন একটি সুষম পঞ্চভুজের প্রশ্নটি এখানে তুলে নিলাম। দেখো একটি সুষম পঞ্চভুজের দুই বাহুর মধ্যবর্তী কোণ কত। তাহলে আমরা জানি ব্যাখ্যা, দেখো ব্যাখ্যাটা হলো এখানে পঞ্চভুজের বাহুর সংখ্যা, অতএব পঞ্চভুজের শীর্ষ কোণ হলো দুই বাহুর মধ্যবর্তী কোণ, অতএব পঞ্চভুজের দুই বাহুর মধ্যবর্তী কোণ ইকুয়াল টু হবে 5 - 2 × 180/5। পঞ্চভুজ থাকলে 5 দ্বারা ভাগ দিবা, ষষ্ঠভুজ থাকলে 6, অষ্টমভুজ থাকলে 8 দ্বারা ভাগ দিবা, সমস্যা নেই। দেখো আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে দেখো এখানে থাকছে 3 গুণন 180, এই কাটো 3 × 5 = 15, থাকছে তোমার 3 × 5 = 30, 3 × 6 = 30, 108 ডিগ্রি। তাহলে দেখো 2 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর, যে পঞ্চভুজের দুই বাহুর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 108 ডিগ্রি, অথবা শীর্ষ কোণ বলাও যেতে পারে। তাহলে প্রশ্নে কিন্তু বিভ্রান্তিমূলক তোমাকে মানে ডাকের মধ্যে দিয়ে থাকে, তোমরা একটু খেয়াল করে প্রশ্নের উত্তরগুলি দিবা। আশা করি যে তোমরা এটি বুঝতে পেরেছো। ওকে, দেখো তাহলে আমরা যাই পরবর্তী অন্য আরেকটি অঙ্কে। দেখো এখানে আমি বিভিন্ন ধরনের একটি অঙ্ক দিয়ে তোমাদেরকে বিভিন্ন ধরনের একটি ধারণা দিচ্ছি, যেটা দেখো এখানে একটি দেখো
জি, ফাংশানের থেকে একটা অঙ্ক দেখো, এখানে হচ্ছে 13 নম্বরের যে অবজেক্টিভটা সেটা হচ্ছে তোমার ফাংশন অফ এফ অফ এক্স, এফ অফ এক্স এক্স স্কোয়ার দেখো মাইনাস হচ্ছে তোমার 5x মাইনাস 6 মাইনাস 5x প্লাস মাইনাস হচ্ছে তোমার 6 এখানে, এবং এফ অফ এক্স এর মান হচ্ছে তোমার 0 হলে বলা হচ্ছে x সমান কত, অপশনে দেওয়া আছে দেখো 2 3, খ নম্বরে আছে -3 2, গ নম্বরে আছে তোমার 6 -1, গ নম্বরে আছে ওই -6 1, এই চারটি অপশান দেওয়া আছে। তাহলে আমরা দেখি ব্যাখ্যা, এখানে তুমি দেখো যে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু 0, সুতরাং আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, বা এটিকে মিডিল টার্ম করো 3x মাইনাস 2x 3 দুগুণে 6, এখন তুমি লিখতে পারো এলো এক্স, এখানে মিডিল ফ্যাক্টর লিখতে পারো 6x, তাহলে প্লাস এক্স মাইনাস 6, সঠিক বাঙ্গানো 6টা থেকে একটাকে লেখা 5টা, তাহলে ঠিক এক্স মাইনাস 6 1x মাইনাস 6 বা এক্স মাইনাস 6 এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 হয় লিখবা এক্স মাইনাস 6 বা এক্স ইকুয়াল টু পাইলাম 6, আবার এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু -1, তাহলে নির্ণয়ের সমাধান -1 আর 6, তাহলে -1 আর হলো 6, 3 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। এটির একটি ফাংশন থেকে আমরা বিভিন্ন চ্যাপ্টার থেকে বিভিন্ন ধরনের অঙ্কগুলি তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করেছি। দেখো এখানে তাহলে আমরা আশা করি যে তোমরা এটি বুঝতেই পেরেছো। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি এখানেই তোমাদের ক্লাসটি শেষ করলাম, যে বিভিন্ন ধরনের অঙ্ক এবং একটি একটি করে দিলাম যাতে তোমাদেরকে আবার মনে করে দিলাম। তাহলে আশা করি যে তোমরা সবাই এটি বুঝতে পারছো। যে আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়া, বন্ধুদের কাছে শেয়ার করবে, একটু কমেন্ট একটু লিখে অবশ্যই দেবো। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।